নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। জ্যাক অলিবল প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন আজকে হাসি মুখেই শুরু করছি, কারণ প্রস্তুতি পর্বের ম্যাচটাই দুর্দান্তভাবে শুরু করেছে ভারত। আর এই মুহূর্তে সেই সমস্ত নিয়েই কথা বলবো স্টেডিয়াম বুলেটিনে। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, টি-20 ওয়ার্ল্ড কাপ তো আর দুদিন পর শুরু হতে চলেছে। যাবতীয় যা বিতর্ক আছে সেই সমস্ত বিতর্ক এই মুহূর্তে সরিয়ে রাখলাম। প্রস্তুতি পর্বের ম্যাচটা কিন্তু ইন্ডিয়া দুর্দান্তভাবে শুরু করেছে। তোমার কি মনে হলো ইন্ডিয়া ক্রিকেট টিমকে দেখে? দুর্দান্ত। দেখো, এখন ইন্ডিয়া একদম লয়ে রয়েছে, আর যেভাবে ব্যাটিং ডিসপ্লে দেখতে পাচ্ছি তাতে প্রতিটি ম্যাচে 220+ যদি দেখা যায় তাহলে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না। আর যেটা আমরা আন্দাজ করছিলাম সেটাই কিন্তু হয়েছে। ভারত নিউজিল্যান্ড টি-20 সিরিজ চলছিল এবং সেখানে কিন্তু বারবার স্টেডিয়াম বুলেটিনে এই স্টুডিওতে বসে বলেছিলাম যে ওয়ার্ল্ড কাপের সময় সঞ্জু স্যামসন কিন্তু থাকবেন না। সঞ্জু স্যামসন আজকেও কিন্তু ছিলেন না। মানে প্রস্তুতি পর্বটাই তো মেইনলি রিফ্লেক্ট হবে। আজকের যে প্রস্তুতি পর্বের ম্যাচ সেখানে আপনারা দেখুন ঈশান কিষান এবং অভিষেক, তারা কিন্তু ওপেন করেছেন না, অভিষেক শর্মা এবং ঈশান কিষান। এবং এটাই আপনাদের বলে রাখছি যে এটাই কিন্তু থাকবে, কারণ সঞ্জু স্যামসন ওই 5 ম্যাচে 46 রান, 9 অ্যাভারেজ, তারপরে কিন্তু আর কেউ চান্স দেবে না। এবং আজকে ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করেছে। 240 রান, 30 রানে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যারা গতবার ফাইনালিস্ট ছিল। গতবার ভারত হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে বারবাডোসে। তাই এটাই বলার যে এই মুহূর্তে দাঁড়িয়ে অল ইজ ওয়েল টিম ইন্ডিয়ার জন্য। একদমই তাই। আর আজকে এই ম্যাচটা তো আমরা দেখলাম, এবং সেক্ষেত্রে তুমি যেমনটা বললে যে ওপেনিং যে জুটিটা সেটার মধ্যে পরিবর্তন, এবং সেটাই হয়তো এই পরবর্তী ম্যাচগুলোতে বজায় থাকবে। কিন্তু ঈশান কিষান, যার কথা না বললেই নয়, ঈশান কিষান কি এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের কাছে তুরুপের দাস হতে চলেছে? তোমার অবশ্যই অবশ্যই। এবং এটা ঈশান কিষানকে নিয়ে একটা পুরো উপন্যাস হয়ে যাবে। মানে যে ক্রিকেটার 2 বছর মানে দলের সঙ্গে ছিলেনই না, তার কথা ভাবতেনই না নির্বাচকরা, হঠাৎ করে ঈশান কিষানের দুর্দান্ত কামব্যাক। এবং কামব্যাক শুধু নয়, ভারতীয় দলে এসে জায়গাটা সিমেন্টেড করলেও এক্ষেত্রে ঈশান কিষান, এবং যেভাবে ব্যাটিং করছেন একদম মাতিয়ে দিচ্ছেন, যেভাবে শটস খেলছেন, তাতে তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে আশা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। এবং এই টিমের, আমি বলছিলাম এর আগেও যে টি-20 ওয়ার্ল্ড কাপে যদি তুরুপের তাস হয় তাহলে অভিষেক শর্মা হতে পারেন, হার্দিক পান্ডিয়া হতে পারেন, না জসপ্রীত বুমরা হতে পারেন। এবার থেকে কিন্তু আমি এটাও বলবো যে ঈশান কিষান একটা দুর্দান্ত নাম, এবং ঈশান কিষান যে লয়ে ব্যাটিং করছেন তাতে সব কিছু ছাড়খাড় করে দিতে পারে। এবং যেভাবে মানে ছয়গুলো মারছেন, জাস্ট অবিশ্বাস্য। একদম তৈরি হয়ে এসছেন ঈশান কিষান। এটা ভার্সন 2 ঈশান কিষানের। আগে যে ঈশান কিষানকে আমরা দেখতাম, এটা আরও ম্যাচিউর, মানে কন্ট্রোলড অ্যাগ্রেশন মাঝে মাঝে দেখি। আর যখন অভিষেক শর্মা আর ঈশান কিষান ব্যাটিং করে, একেবারেই। আমি জয়দা তোমাকে থামাবো, বা আমি আসবো আবারও তো এই উত্তরটা তোমার কাছে নিয়ে। তবে এই মুহূর্তে একজন টেলিফোনের দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, স্টেডিয়াম বুলেটিনে স্বাগত। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? নমস্কার, আমার নাম শীর্ষেন্দু বিশ্বাস, দিল্লি থেকে ফোন করছি। প্রশ্ন, টি-20 বিশ্বকাপের এই সম্ভবত যে একাদশ খেলতে চলেছে তাকে নিয়ে। তো আমি জাস্ট জানতে চাইছি ভারতের পারফেক্ট বোলিং লাইন আপ কি হওয়া উচিত। যদিও যদিও অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় মাটিতে আমরা জানি উপমহাদেশীয় রাত্রিবেলা একটা শিশিরের বড় ফ্যাক্টর থেকে থাকে, ডিউ ফ্যাক্টর। তো সেক্ষেত্রে দুটো স্পিনার, বরুণ চক্রবর্তী অবভিয়াসলি এখন নাম্বার 1 টি-20 র্যাঙ্কিং বোলার, তো তাকে তো বাদ দিয়ে কিছু ভাবা যায় না। দ্বিতীয় স্পিনার অবভিয়াসলি সহ অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেল আসছে। তো যদি দুই স্পিনারই কি খেলবে, বা এখানে কি কোনো পার্ট টাইম? একেবারেই বোঝা গেছে আপনার প্রশ্ন। আপাতত ধন্যবাদ শীর্ষেন্দু বাবু, দিল্লি থেকে ফোন করেছেন। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জয়দা, এটা ভালো মানে প্রশ্ন অবশ্যই, এবং ডিউ একটা অবশ্যই ফ্যাক্টর হতে পারে। এবং গতকাল মহেন্দ্র সিং ধোনিকেও বলতে শুনছিলাম একটি সাক্ষাৎকারে যে ডিউ সব কিছু ওলটপালট করে দেয়, তাই ডিউ যখন চলে আসে তখন সব সমীকরণ বদলে যায়। তবে এটা মানে টিম কম্বিনেশন কি হবে, বোলিং কম্বিনেশন কি হবে, এটা টিম ডিসিশন নেবে তখনই, মানে ম্যাচ বুঝে এবং যে জায়গায় খেলা হচ্ছে সেটা বুঝে। অবশ্যই বরুণ চক্রবর্তী তো থাকবেন। আমার সন্দেহ আছে কুলদীপ সব ম্যাচ খেলবেন না। কুলদীপ যাদব আজকেও তুমি যদি দেখো 2 ওভারে 25 রান, তিনি কিন্তু সেই ম্যাজিকটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আর পেসারদের মধ্যে তো জানাই আছে যে অর্শদীপ, বুমরা এরা তো থাকবেনই। আর বাকি যে হার্দিক পান্ডিয়া রয়েছেন, শিবম দুবে আজকে ভীষণ এক্সপেন্সিভ ছিলেন। তবে ওই প্রায় একই রকম থাকবে। তবে কি পার্টিকুলার টিম কম্বিনেশন বা বোলিং কম্বিনেশন, সেটা গৌতম গম্ভীর ডিসিশন তখনই নেবেন যে কোথায় খেলা হচ্ছে, কতটা শিশির পড়ছে,
সেই অনুযায়ী কিন্তু খেলা হবে। একেবারেই তাই। আর জয়দা, যেখানে তোমাকে থামিয়েছিলাম, যে ঈশান কিশনের কথা হচ্ছিল এবং জাতীয় দলে আবারও তিনি ব্যাক করেছেন এবং দুর্দান্ত একটা কামব্যাক। অবশ্যই দুর্দান্ত কামব্যাক, এবং আজকে তিনি বলছিলেন যে তার এটা মানে ফেভারিট জায়গা, মানে ওপেন পজিশনটা তিনি খুব এনজয় করছেন। তবে এটা নয় যে তিনি আর অন্য কোনো পজিশনে খেলতে পারবেন না, তিনি 3 নম্বরেও এনজয় করছিলেন। তিনি বললেন যে কোনো পজিশনে ঈশান কিশন কিন্তু ফিট করে। আর একজন টিমম্যান আজকে বলছিলেন যে তার মানে তার যে থিওরি সেটা হচ্ছে ওয়াচ দ্য বল অ্যান্ড প্লে অ্যাকর্ডিংলি, মানে কোনো রকম রকেট সায়েন্সের উপর তিনি নির্ভরশীল নন, একদম সিম্পল, কিপ থিংস সিম্পল। তিনি যেটা দেখছেন, যে বলটা যেভাবে আসছে সেই অনুযায়ী কিন্তু নেগোশিয়েট করছেন, আর ভারী চমৎকার নেগোশিয়েট করছেন। কারণ এই মুহূর্তে তিনি রানের মধ্যে রয়েছেন, গৌতম গম্ভীর সহ শীতাংশু কোটাকরা তাকে ব্যাংক করছে, আর যে ধরনের শট খেলছেন ভারী চমৎকার। এটাই হচ্ছে ঈশান কিশন, মানে ভিনটেজ ঈশান কিশন। এই দলের অবশ্যই মানে আমি বলবো যে অন্যতম তুর্পের তাস। আর প্রথম থেকে যদি তিনি ব্যাটিং করেন আর এই লয়ে যদি ব্যাটিং করেন, এবং এই লয়টা, এই ছন্দটা যদি 8ই মার্চ পর্যন্ত থাকে, তাহলে কিন্তু অন্যান্য দলের জন্য খুব মানে ভোগান্তি অপেক্ষা করছে। একেবারেই। আজকে জয়দা কতটা বলার সুযোগ পাবে আমি জানি না, কারণ দর্শকরা যেভাবে হারে ফোন করতে শুরু করেছেন। আরো একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন? হ্যাঁ নমস্কার, আমি পটাশপুর থেকে বলছিলাম, সুশান্ত মণ্ডল। হ্যাঁ বলুন। আমার কথা শোনা যাচ্ছে সুশান্ত বাবু, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, টেলিভিশনটাকে মিউট করে দিন প্লিজ। এবারে জয়জয়সিদা ফাইনালে ভারতের সঙ্গে আপনি কাকে এগিয়ে রাখছেন? বেশ, সঙ্গে থাকুন। এ অনেক মানে আগে হয়ে যাবে এটা ভবিষ্যৎবাণী করা। তবে ভারতের সঙ্গে কাকে দেখা যাবে সেটা মানে বলা খুবই মুশকিল। আমার মনে হয় অস্ট্রেলিয়া, এবং আমি চাই অস্ট্রেলিয়া, কারণ সেই 19শে নভেম্বর আমি ওখানে ছিলাম, 2023 সালের কথা বলছি। খুব মানে খারাপ লেগেছিল সেই রাতটা, আমি মানে ঘুমোতেই পারিনি, ভারত হেরে গিয়েছিল। আমি চাই অস্ট্রেলিয়া, সূর্যকুমার যাদবও চান অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া আসুক, আমরা এবার জিতবো এবং আহমেদাবাদ সূর্যকুমার যাদবের হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখব। সূর্যকুমার যাদবের কথা যখন উঠলই, তাহলে জয়দার কাছে এটাও জানতে চাইবো যে এই যে তার ক্যাপ্টেন্সিতে প্রস্তুতি পর্বের ম্যাচটা, প্রথম ম্যাচটাই তো দুর্দান্ত শুরু হলো। T20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে শনিবার থেকে, আমাদের নজর থাকবে সেদিকেও। তবে সূর্যকুমার যাদব, তার এই ক্যাপ্টেন্সি, তাকে কেমন লাগলো? দারুণ, মানে সূর্যকুমার যাদব সেই ছন্দে, মানে আমি এটাই বলবো যে 2025 সালে তিনি একদম হারিয়ে গিয়েছিলেন, মানে তিনি কোনো ফর্মেই ছিলেন না বলা যেতে পারে, ওই একটা দুটো ম্যাচ ছাড়া। এবার সূর্যকুমার যাদব তুমি দেখো, যেটা শেষ হলো T20 সিরিজ, সেখানে 3টি অর্ধশতরান করলেন। মানে 5 ম্যাচের সিরিজে 3টি অর্ধশতরান, মানে বুঝতে হবে যে তিনি কিন্তু ফর্মে ফিরে গিয়েছেন। আর এবার সেটাকে আরও উপরের দিকে নিয়ে যেতে হবে, এবং আজকেও কিন্তু সেই ছন্দেই ব্যাটিং করছিলেন, 16 বলে 30 রান করেছেন। আর যে ধরনের ইম্প্রোভাইজিং শট খেলে থাকেন তিনি, আজকেও সেই শট দেখা গিয়েছে। আর সূর্যকুমার যাদবের ব্যাটে রান থাকলে তার ক্যাপ্টেন্সির ঝলকটাও আমরা দেখতে পাই যে কীরকম হয়। আর সূর্যকুমার যাদবও কিন্তু একটা ফ্যাক্টর, ক্যাপ্টেন্সি তো রয়েছেই, একই সঙ্গে খুব ভালো গেম রিড করতে পারেন, আর ভীষণ কুল থাকেন, কাউকে ভয় পান না, দুর্দান্ত টিমম্যানশিপ দেখান মাঝে মধ্যেই। তাই সূর্যকুমার যাদবের শুধু ব্যাটিং বলবো না, ওভারঅল মানে অ্যাজ এ টিমম্যান একটা ভাইটাল রোল তিনি প্লে করবেন, এবং যেহেতু ব্যাটে রান আসছে, সেটাও কিন্তু একটা বার্তা বাকি প্রত্যেককে, যে আমি যখন রান করছি, ক্যাপ্টেন যখন রান করছে, বাকি প্রত্যেককে কিন্তু ডেলিভার করতে হবে। একেবারেই। জয়দা, কথা বলতে বলতে এখন একটা ছোট্ট বিরতি নেওয়ার আমাদের সময় হয়ে গিয়েছে। জ্যাক অলিবল প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে আসছি বিরতির পর। আপনাদের ফোনও থাকবে সঙ্গে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন, কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, তবে যার শুরু ভালো তার হয়তো আগামী দিন সবটাই ভালো হতে পারে। আমি জানি না কি হবে আগামী ম্যাচগুলোতে, তবে ইন্ডিয়া কিন্তু প্রস্তুতি পর্বের ম্যাচটা দুর্দান্তভাবে শুরু করেছে। আমরা স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম, জয়দাও রয়েছে আমাদের সঙ্গে। তবে জয়দার কাছে যাব তার আগে একজন দর্শক রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন? আমি অশোকনগর থেকে মৃগাঙ্ক সাহা বলছি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে এত ভারতীয় দলে এই যে এতজন বাহাতি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে, এটার সমস্যা হবে না লাইফে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওনার প্রশ্নটা আমি যতটুকু বুঝতে পারলাম যে বাহাতি ব্যাটার হয়ে যাচ্ছে, কারণ ঈশান কিশান, অভিষেক শর্মা, প্রত্যেকেই, তিলক বর্মা, এরা বাহাতি ব্যাটার।
তবে আমার মনে হয় না খুব একটা এখন সমস্যা হবে, মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাপার একটা সময় ছিল। তবে যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে ভালো ক্রিকেটটা খেলতে হবে, তোমাকে রানটা করতে হবে। আজকে সঞ্জু স্যামসন তো রাইট হ্যান্ড ব্যাটার ছিলেন, তিনি তো রানই পাচ্ছেন না, 5 ম্যাচে 46 রান। এবং সেই জন্য সুনীল গাভাস্করও বলেছেন যে তুমি বিশ্বকাপের মতো ইভেন্টে চান্স নিতে পারো না, কারণ একটি ক্রিকেটার বারবার ফ্লপ হবে। হ্যাঁ, কেউ যদি ব্যর্থ হয়ে মানে কেউ যদি রান না পায়, কেউ যদি ইনজিওর হয়, তখন হয়তো সঞ্জু সুযোগ পেতে পারেন। তবে এক্ষেত্রে আমার মনে হয় না এই যে মানে এটা ফলো করা হবে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, কারণ লেফট হ্যান্ড ব্যাটার যদি রান করে তো সমস্যা কোথায়? লেফট হ্যান্ড ব্যাটার তো ম্যাচ জেতাচ্ছে। আজকে আপনারা দেখুন যে আমি স্ট্যাট দিয়ে কথা বলছি, 34 বলে 80 রান অভিষেক শর্মা ঈশান কিষান ওপেনিং জুটিতে। আমি এইখানে বসেই বলেছিলাম যে এই দুজন যদি ওপেন করেন তাহলে 6 ওভারে 100 রান কিন্তু অসম্ভব নয়। ভাবতে পারছেন পাওয়ার প্লেতে যদি 100 রান উঠে যায় তখন কি রানটা হতে পারে, মানে বাকি যে 14 ওভার রয়েছে সেখানে কি পরিমাণ রান হতে পারে। তাই লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের ব্যাপার নেই, এখন ক্রিকেটটা ভালো খেলতে হবে, ব্যাটে রান আসতে হবে, এবং এই মুহূর্তে কিন্তু ব্যাটের রানের বন্যা বইছে। একেবারেই তাই। জয়দা, একটা প্রশ্ন রয়েছে যে তিলক বর্মাকে নিয়ে, তার চোট লেগেছিল, চোট সারিয়ে তিনি অনেকটাই ফর্মে ফিরেছেন, আজকের ম্যাচটা দেখে অন্তত তেমনটাই মনে হলো। এবং তাহলে কি এই প্রথম ম্যাচটাতে তার থাকা নিয়ে তো আর কোনো সন্দেহ থাকছে না, তাই তো? অবশ্যই। এবং তুমি দেখো প্রথম যে খেলাটা হলো ইন্ডিয়া এ ভার্সেস ইউএসএ, ওখানেও রান পেয়েছেন, আজকে রান করেছেন, দুর্দান্ত ব্যাটিং করছিলেন। 19 বলে 45 রান, 3টি 4, 3টি 6, 236.84 স্ট্রাইক রেট। আর কি প্রমাণ করা রয়েছে তিলক বর্মার? যথেষ্ট ভালো ব্যাটার, এবং এই ব্যাটার এশিয়া কাপ ফাইনাল জিতিয়েছে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তানের বিরুদ্ধে কোনো ক্রিকেটার যদি ম্যাচ জিতিয়ে যায় সে তো নায়ক হয়েই যায়, এবং এই মুহূর্তে মহানায়কের ভূমিকায়। খালি আমরা ভাবছিলাম একটা কথাই যে তিনি কতটা চোট মুক্ত রয়েছে, এই মুহূর্তে সার্জারি হয়েছে, খুব বেশি দিন হয়নি, কিন্তু যেভাবে ব্যাটিং করছেন তাতে কোনো সমস্যা হওয়ারই কথা নয়। ঈশান কিষান অ্যাপ্রিসিয়েট করেছেন ম্যাচের পর তার, এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি কিন্তু বোলিং অপশনও হতে পারে। মানে আমরা একটা সময় দেখতাম না, আমরা 2002 মানে সালটা যদি খুব ভুল না হই, 2002 আইসিসি নকআউট টুর্নামেন্ট, দেখো ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ, শেষ ওভারটা সৌরভ গাঙ্গুলি বীরেন্দ্র সেহবাগকে দিয়ে দিলেন, এবং তারপরে ভারত তো জিতলো। তো এটাই বলার যে ওই একটা যে অপশন, বোলিং অপশন, সেটাও কিন্তু থাকবে তিলক বর্মা আসলে, সেটা ঈশান কিষানও আজকে বলেছেন। তাই তিলক বর্মা ফিট রয়েছেন, এবং তার ব্যাটিং শৈলী দেখে আমরা কিন্তু সেটা একদম নিশ্চিত হচ্ছি। তাই তিলক বর্মাকে নিয়ে অ্যাটলিস্ট আর কোনো প্রশ্ন নেই, এবং তিলক বর্মা যেহেতু ফিট সেহেতু মানে দরজাটা বন্ধ হচ্ছে সঞ্জু স্যামসনের, এটাতেও আর কিন্তু কোনো প্রশ্ন নেই। একদম। আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং সঙ্গে আপনার প্রশ্ন? আমি ব্যারাকপুর থেকে রথিন চক্রবর্তী বলছি। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে 19 বয়সের ছেলেরা তো ফাইনালে গেল, প্রচন্ড লড়াই, তার মধ্যে ফাইনালে গেল, দেখতেও ভালো লাগলো। এবং সেকেন্ড যেটা কথা, ঈশান কিষান ভালো খেলছে ঠিক আছে, কিন্তু ঈশান কিষানের উইকেট কিপিং, স্ট্যাম্প এবং বাই রান, এটা কিন্তু আর একটু ভালো মতন হলে ভালো হয়। এটা নিয়ে আমার প্রশ্ন। শুনতে থাকুন রথিন বাবু। অবশ্যই ঈশান কিষানের মানে গ্লাভ ওয়ার্কটা আরও বেটার করতে হবে। তবে আজকে একটা ভালো ক্যাচ নিয়েছেন, সম্ভবত মিলারের ক্যাচটা নিলেন, তবে ওটা আরও ইমপ্রুভ হয়ে যাবে। আসলে সেইভাবে প্র্যাকটিস হয়তো তিনি উইকেট কিপিং অ্যাজ উইকেট কিপার করেননি, তবে এইটুকু রিস্ক নেবে ভারতীয় দল। রাহুল দ্রাবিড়কে দিয়ে যদি এত বছর উইকেট কিপিং করাতে পারে সৌরভ ওয়ানডে টিমে, তো ঈশান কিষান তো টি-20তে করতেই পারে। তবে যে জিনিসগুলো উনি বললেন যাতে বাই না দিয়ে ফেলে, কারণ টি-20তে না ওই ছোট ছোট বিষয়গুলো খুব বড় ফ্যাক্টর হয়ে যায়, তাই ওটা আশা করবো ইমপ্রুভ করবে। তবে তিনি যে ব্যাটিংটা করছেন উইকেটের সামনে, ওটা জাস্ট অবিশ্বাস্য, ওটা নিয়ে কোনো কথাই হতে পারে না। এবং সেই জন্যই উইকেট কিপিংটা যদি তিনি কোনোভাবে চালিয়ে দিতে পারেন, মানে এভারেজে চালিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই তাকে নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না, তিনি উইকেট কিপিং মানে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন। আর কে বলে যে ব্যাটিংটা করছেন আমরা শুধু ওই ব্যাটিংটাই দেখতে চাই। আর উইকেট কিপিংয়ে নিশ্চয়ই যারা রয়েছেন, গৌতম গম্ভীর থেকে যেসব কোচিং স্টাফ রয়েছেন, তারা নিশ্চয়ই তাকে পরামর্শ দেবেন, এবং তিনি নিজেও হয়তো 7 তারিখ থেকে মানে বেটার উইকেট কিপার উইকেটের পেছনে ধরা দেবেন। একদমই তাই। যারা রয়েছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন, ফোন করে আপনাদের প্রশ্ন থাকলে জানান। আর জয়দা তো আমাদের সঙ্গে রয়েছে উত্তর দেওয়ার জন্য। জয়দার কাছে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো,
যে জয়দা এই যে আজকের ম্যাচটা হলো এবং সেখানে যে অলরাউন্ডার এই হার্দিক পান্ডিয়া বা অক্ষর প্যাটেল তার কতটা ইম্পর্টেন্ট এই ম্যাচে? আমি অবশ্যই বলবো, তার আগে একটু বলে রাখি কলকাতা টিভির দর্শকদের, যে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে কলকাতা টিভিতে কিন্তু মেগা কভারেজ দেখতে পারবেন আপনারা, কারণ কলকাতা টিভির টিম গৌতম ভট্টাচার্য, আমি একদম গ্রাউন্ড জিরো রিপোর্টিং করব। তাই ভারতের স্পেশাল ম্যাচগুলো একেবারে স্টেডিয়াম থেকে কি এক্সক্লুসিভ খবর আপনারা স্টেডিয়াম বুলেটিনে অবশ্যই দেখতে পাবেন, তাই মিস করবেন না কোনো দিন। আর আমাদের এখানে অ্যাঙ্কার তো থাকবেই, অভিক অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, ভাস্বতী, স্বর্ণালী, এরা থাকবে সঙ্গে। তাই এই মেগা কভারেজ, এই যে কার্নিভালটা শুরু হচ্ছে, এনজয় করুন এবং অবশ্যই স্টেডিয়াম বুলেটিন দেখুন। এবং তারপর তোমার কোশ্চেনটা কি ছিল? একেবারেই তাই, আমি অবশ্যই এই প্রশ্নটায় অবশ্যই ফিরবো তোমার কাছে, এবং দর্শকরা যারা রয়েছেন তারাও আমাদের সঙ্গে ফোন করছেন, আপনাদেরও ফোন নিয়ে ফিরবো। তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে স্টেডিয়াম বুলেটিনে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জ্যাক অলিভার প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমি তো একাধিক প্রশ্ন করছি জয়দার কাছে, তবে দর্শকরা যারা রয়েছেন তাদেরও অনেক প্রশ্ন রয়েছে, দর্শকদের প্রশ্ন নেব এই মুহূর্তে। একজন রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন? নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। আমি, গড়িয়া থেকে অনুপ রায় বলছি। হ্যাঁ, বলুন। স্যার, আমার প্রশ্ন ছিল যে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের যে স্কোয়াডটা আছে, ওখানে আমাদের পেস অ্যাটাকটাকে আমরা কতটা এগিয়ে রাখছি, বা সেক্ষেত্রে আমাদের স্পিনিং অপশন থেকে পেস অপশনটা কি ভালো না খারাপ বলবো আমরা অন্য টিমের তুলনায়, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার মতো দেশগুলো যেরকম পেস অ্যাটাক রয়েছে, সেক্ষেত্রে আমাদের জসপ্রীত বুমরা বা আর্শদীপ রানা কতটা এগিয়ে আছে। আর স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমরা ইডেন গার্ডেন্সে ইন্ডিয়ান মানে টি-20 ম্যাচ কি দেখতে পাবো? মানে বেশ, অনুবাবু শুনতে থাকুন। প্রথম প্রশ্নটার উত্তর যেটা হয় সেটা হচ্ছে যে এখন উপমহাদেশীয় উইকেটে যা অবস্থা, উপমহাদেশীয় উইকেটে কিন্তু সেই একদম মানে টোটালি ফ্ল্যাট ডেক, মানে এখানে বোলারদের জন্য তেমন কিছু থাকেই না। আপনি দেখতে পাচ্ছেন 240 হচ্ছে, 220 হচ্ছে, 230 হচ্ছে রান। এর থেকে কিন্তু আন্দাজ করা যায় যে বোলারদের জন্য কিছু থাকেই না, মানে টোটালি বোলারদের একদম নিশ্চিহ্ন করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। তার মধ্যেও যারা এক্সেপশনাল বোলার, তাদেরকে ভালো কিছু তো করতেই হবে। আর পেস অ্যাটাক বলতে গেলে দুটো নাম বলবো, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা। বুমরা ফর্মে থেকে একটু বাইরে মনে হচ্ছে এখন, তবে চ্যাম্পিয়ন ক্রিকেটার তো যে কোনো মুহূর্তে ফর্মে চলে আসতে পারেন। আর বুমরা অবশ্যই একটা ফ্যাক্টর। বুমরা এবং অর্শদীপ, আজকে অর্শদীপ ভালো বোলিং করেছে, 4 ওভার 29 রানে 1 উইকেট। মানে কোনো কারণে বুমরা যদি না খেলেন, চোট হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, যদি না খেলেন তখন কিন্তু তাকে একটা মানে পিভোটাল রোল প্লে করতে হবে, এবং আজকে একদম বোলিং স্পিয়ার হেড হিসেবে কাজ করেছেন এক্ষেত্রে। আর স্পিনার হিসেবে তো কোনো সন্দেহই নেই। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী রয়েছে, বরুণ চক্রবর্তী 2 ওভার 12 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল 1 ওভার 2 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তাই স্পিনিং ডিপার্টমেন্টও ভালো। কোন ডিপার্টমেন্ট বেশি ভালো এটা বলা খুব মুশকিল, এক এক দিন এক এক জনের যায়। কোনোদিন বরুণ চক্রবর্তী একদম তার বল মিঠুন চক্রবর্তীর মতো ডান্স করে, কোনোদিন আবার অর্শদীপ সিং ইজ কিং হয়ে যায়। তাই বলা মুশকিল, তবে ভালো টিম, দেখা যাক টাইটেলটা ডিফেন্ড করতে পারে কিনা। একেবারে আমরা জয়দার কাছেই আসবো আবারও। জয়দা, যে প্রশ্নটা তোমার কাছে করছিলাম যে এই যে হার্দিক পান্ডিয়া বা অক্ষর প্যাটেল, এই অলরাউন্ডার, তারা কতটা ইম্পর্টেন্ট এই ম্যাচে? অত্যন্ত ইম্পর্টেন্ট। হার্দিক পান্ডিয়া তো ভীষণই ইম্পর্টেন্ট। আজকে একটা 6 মারলেন হার্দিক পান্ডিয়া, তুমি দেখেছো নিশ্চয়ই, 1 হাতে 6 মারলেন, মানে অবিশ্বাস্য কি করেছে এরকম তার মানে মাসেল পাওয়ার, দুর্ধর্ষ ব্যাটার। আজকে হার্দিক পান্ডিয়া 10 বলে 30 রান করছেন। হ্যাঁ, 300 স্ট্রাইক রেট, বুঝতেই পারছো কি লেভেলের প্লেয়ার, 2 4 3 6। তো হার্দিক পান্ডিয়া তো অবশ্যই ফ্যাক্টর। অক্ষর প্যাটেল খুব ভালো ক্রিকেট খেলছেন, 23 বলে 35 রান, 1 ওভার 2 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। অলরাউন্ডারের ভূমিকাটা পালন করছেন এবং রানটাকে চেপে রাখছেন। যখন উইকেট নিতে পারবেন না, তখন কিন্তু উইকেট না নিলেও রানটাকে চেপে রাখবেন, ইকোনমিক্যাল থাকবেন, এটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর টি-20 ক্রিকেটে। একেবারে একজন দর্শক এই মুহূর্তে সঙ্গে রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন? গড়িয়াহাট, কলকাতা থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে অক্ষর প্যাটেলকে নিয়ে। আপনি কি মনে করেন যে অক্ষর প্যাটেল এগিয়ে আছে কুলদীপ যাদবের থেকে? দেখুন, অক্ষর প্যাটেলের প্লাস পয়েন্ট হচ্ছে তিনি ব্যাটিংটা করে দিতে পারেন, এবং ব্যাটিংটা যেহেতু করছেন এবং একই সঙ্গে
তার বোলিংটাও কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, একদম মানে যে লেংথে বলটা রাখছেন ব্যাটারদের সেই লেংথ পিক করে বড় শট খেলা কিন্তু কঠিন হচ্ছে। আর সেই জন্যই অক্ষর প্যাটেল মানে প্রেজেন্ট সিনারিও আপনি যদি বলেন তাহলে কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ কুলদীপ সেই ফর্মেই নেই যে ফর্মে আমরা সাধারণত দেখতে চাই কুলদীপ যাদবকে। আজকে কুলদীপ যাদবের আমি একটু বলে রাখি 2 ওভার 25 রান, ইকোনমি যদি বলেন তাহলে 12.50, তাহলে বুঝতেই পারছেন যে অক্ষর প্যাটেল এখানে অলরাউন্ডারের ভূমিকাটা পালন করছেন। এবং যখন কোনো টিম চ্যাম্পিয়ন হয়, আপনি 83 বিশ্বকাপের টিম দেখে নিন, অলরাউন্ডারের সংখ্যা কতজন অলরাউন্ডার ছিলেন। এবং যদি টি20 ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হতে হয়, সেক্ষেত্রে ব্যাটিং বোলিং দুভাবেই পারফর্ম করবে এরকম প্লেয়ার বেশি থাকলে কিন্তু সেই টিম এগিয়ে থাকবে। একদম ধন্যবাদ যারা ফোন করছিলেন। এই মুহূর্তে জয়দা আমাদের হাতে সময়ও কমে আসছে, খুব ছোট্ট করে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই যে এত বিতর্ক তো চলছে, প্রস্তুতি পর্বের ম্যাচও আজকে নয় হলো, কিন্তু এই ভারত পাক বিতর্কের অবস্থান এই মুহূর্তে কোন জায়গায়? অবস্থান সেই জায়গাতেই রয়েছে জায়গাতে ছিল, তবে যা আপডেট পাচ্ছি তাতে চেষ্টা চলছে আইসিসির তরফ থেকে যে কথাবার্তা বলার। কি হবে বলা খুব মুশকিল। পাকিস্তান মানে বিপুল ক্ষতির মুখে পড়বে, সেটার জন্য আমার ধারণা পাকিস্তান ইউটার্ন নেবে এবং 15ই ফেব্রুয়ারি ম্যাচটা হবে। ভারত পাকিস্তান ম্যাচ হবে কলম্বোতে, কারণ অলরেডি ডেপুটি চেয়ারম্যান কথা বলার চেষ্টা করছে পিসিবির সঙ্গে। এবং শ্রীলঙ্কায় খেলা পাকিস্তানের সবকটা ম্যাচ, সেক্ষেত্রে প্রথমে বলে রাখি যে আবহাওয়া কিন্তু ভালো না শ্রীলঙ্কার, সেখানে বৃষ্টিতে যদি ভেস্তে যায় পাকিস্তান কিন্তু পরের রাউন্ডে যাওয়াটাও অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাই ভারত ম্যাচ যদি না খেলে, ভারতের ম্যাচ যদি বয়কট করে, তাহলে কিন্তু ওরা একদম পিছিয়ে থেকেই বিশ্বকাপে নামবে। আর একই সঙ্গে আর্থিক ক্ষতি তো ছেড়েই দিলাম, যদি আর্থিক ক্ষতি এতটা সামলাতে না পারে তখন কি হবে। এই সব মিলিয়ে এখনো পর্যন্ত পিকচার অবধি বাকি হে মেরে দোস্ত। এই দেখতে থাকুন কি হয়। আমার ধারণা 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হবে এবং স্টেডিয়াম বুলেটিন মেগা কভারেজ। একদম। আর এক লাইনে জানতে চাইবো যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সেখানে ফাইনালে পৌঁছে গেছে ভারত, অবশ্যই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের প্লেয়াররা যথেষ্ট ভালো পারফর্ম করছে। আয়ুষ মাত্রে আজকে ভালো একটা ইনিংস খেলেছেন, অরুণ জর্জ সেঞ্চুরি করছেন, বৈভব সূর্যবংশী নিয়ে নতুন কিছু বলারই নেই। তাই এইটুকুই বলবো যে ফাইনালটা যেত ইংল্যান্ড সামনে, আর আমাদের শুভকামনা থাকবে অবশ্যই ফাইনালের জন্য। থ্যাংক ইউ সো মাচ জয়দার সঙ্গে থাকার জন্য। স্টেডিয়াম বুলেটিন আজকের মতন আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, জ্যাক অলিভয়েন্স প্রেজেন্টস স্টেডিয়াম বুলেটিন, রাত দিন 7 দিন।